হ্যালো এভরিওয়ান। সো দেখুন, আজকের ভিডিওতে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব, যেটা কিন্তু এই সময় কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটা পপুলার স্ট্র্যাটেজি। ওকে, কারণ এই সময় যদি আপনারা দেখেন তো আশা করি অনেকে এর নামটা শুনেছেন। তো যারা শুনেছেন তারা আশা করি এই সম্বন্ধে কিছুটা হলেও জানেন, বাট যারা জানেন না তাদেরকে কিন্তু আমি এই স্ট্র্যাটেজি সম্পর্কে আজকে পুরো ডিসকাশন করব, এবং এর কি কি নিয়ম আছে সেগুলো সব কিন্তু আমি আজকের ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো দেখুন, যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা ডিসকাশন করছি এই স্ট্র্যাটেজির নাম কি? সিআরটি ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখুন, এটা কিন্তু সাধারণত একটা স্মার্ট মানির একটা কনসেপ্ট। ওকে, আর এটা কিন্তু সাধারণত কোনো স্ট্র্যাটেজি না, এটা একটা কনসেপ্ট। সবাইকে স্ট্র্যাটেজি বলছে, তাই একটা কি কনসেপ্ট। ওকে, তো সিআরটি ট্রেডিংয়ের ফুল ফর্ম কি? ক্যান্ডেল রেঞ্জ থিওরি। অর্থাৎ এখানে যে আমরা স্ট্র্যাটেজি বা কনসেপ্টটাকে ইউজ করছি সেটা কি অনুযায়ী ইউজ করছি? ক্যান্ডেলকে দেখে কিন্তু আমরা সাধারণত এই কনসেপ্টটাকে ব্যবহার করব। ওকে, এখানে কিন্তু কোনো রকম আমরা ইন্ডিকেটর বা কোনো রকম আমরা মুভিং অ্যাভারেজ বা আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখব না। সেলফ আমরা কি দেখব? ক্যান্ডেলকে দেখব, ক্যান্ডেলের সাইকোলজি দেখব, এবং সেই সাইকোলজি দেখে আমরা এখানে কি করব? এই স্ট্র্যাটেজি বা কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটা পপুলার স্ট্র্যাটেজি। সাধারণত এই স্ট্র্যাটেজিটা কারা ইউজ করে বা এই কনসেপ্টটা কাদের? এই কনসেপ্টটা হচ্ছে যারা বড় বড় ইনস্টিটিউশন বা বিগ প্লেয়ার যারা মার্কেটকে অপারেট করে, সাধারণত এই কনসেপ্টটা তাদেরই। ওকে, দেখুন, প্রথমত আমি কি করেছি, প্রথমত আমি লিখেছি যে সিআরটির ফুল ফর্ম কি, যেটা কিন্তু আমি আপনাদের বললাম ক্যান্ডেল রেঞ্জ থিওরি। ঠিক আছে, তো দেখুন, সব স্ট্র্যাটেজি বা কনসেপ্টেরই কিন্তু কিছু নিয়ম থাকে, তো এরও কিন্তু কিছু নিয়ম আছে। যদি আপনারা এই নিয়মটাকে প্রপারলি ফলো না করেন তাহলে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু কোনো মতেই কাজ করবে না। ঠিক আছে, সো সো আপনাদের কি একটাই অনুরোধ, কি A to Z ভিডিওটাকে দেখুন, আর যেগুলো আমি পয়েন্ট বলছি একটা খাতায় কিন্তু নোট করে লিখে রাখুন। ঠিক আছে, তো প্রথমত কি সিআরটির ফুল ফর্ম আমি বললাম। সেকেন্ড কি? টাইম ফ্রেম। দেখুন, সব এই স্ট্র্যাটেজির সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি টাইম ফ্রেম। যদি টাইম ফ্রেমে আপনারা উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু সব খেল খতম, কারণ এখানে কিন্তু মেন হচ্ছে টাইম ফ্রেম। এবার দেখুন, এখানে টাইম ফ্রেমে কিন্তু আমি দুটো ভাগ দিয়েছি, একটা হচ্ছে অ্যানালাইজ টাইম ফ্রেম, একটা হচ্ছে এন্ট্রি টাইম ফ্রেম। এবার অনেকেরই এটা নতুন মনে হচ্ছে যে অ্যানালাইসিস টাইম ফ্রেম আবার কি, আবার এন্ট্রি টাইম ফ্রেমটা কি। দেখুন, আমরা সাধারণত কি রিটেল ট্রেডার মানে আমাদের কাছে কি টাকা কম আছে বলে আমরা রিটেল ট্রেডার। আর যারা এসএমসি মানে স্মার্ট মানি তাদের কাছে প্রচুর টাকা আছে। এবার দেখুন, আমরা কি জানি? আমরা জানি যে যখনই কিছু ব্রেকআউট হয়, যে টাইম ফ্রেমে আমরা দেখছি, ডেলি টাইম ফ্রেম হোক বা মান্থলি টাইম ফ্রেম হোক, যখনই ব্রেকআউট আসবে তখনই কি আমরা কি করি? ওই ডাইরেক্ট সেই টাইম ফ্রেমেই কিন্তু আমরা এখানে পজিশন ক্রিয়েট করি। বাট যারা এসএমসি বা যারা ইনস্টিটিউশন বড় বড় প্লেয়ার তারা কিন্তু এটা করে না। তাদের ক্ষেত্রে বা তাদের কাছে দুটো টাইম ফ্রেম থাকে, একটা হচ্ছে অ্যানালাইজ টাইম ফ্রেম, একটা হচ্ছে এন্ট্রি টাইম ফ্রেম। এবার আমরা যদি দেখুন, যদি আমরা কোনো চার্টে ওয়ান ডেতে অ্যানালাইসিস করে বাই কিংবা সেল করি বা পজিশন ক্রিয়েট করি, তাহলে সেক্ষেত্রে কি হয়? আমাদের টার্গেট এবং স্টপ লস, যাকে রিস্ক রড রেশিও আমরা বলি, রিস্ক রড রেশিও কিন্তু সেভাবে কিন্তু আমরা মেনটেন করতে পারি না। বা অনেক সময় কী হয়, রিস্ক বেশি হয়ে গেল, প্রফিটটা কম হয়ে গেল, বা রিস্কটা অনেক সময় কী হয়ে যায়, প্রফিটের থেকে অনেক বড় হয়ে যায় বা প্রফিট ছোট হয়ে যায়, এরকম হয়, তাই তো? বাট এই যে দুটো টাইম দেখছেন বা যারা এই মানে স্ট্র্যাটেজিটা কনসেপ্টটা ব্যবহার করে তাদের কী হয়, তাদের কিন্তু রিস্কটা খুবই কম থাকে, রিওয়ার্ডটা কিন্তু অনেক বড় থাকে। ঠিক আছে, তো প্রথমত কি অ্যানালাইসিস টাইম ফ্রেম আছে একটা, একটা আছে এন্ট্রি টাইম ফ্রেম। ওকে, তার মানে কি অ্যানালাইসিসের জন্য টাইম ফ্রেম, এন্ট্রির জন্য অন্য টাইম ফ্রেম। এবার দেখুন আমি কি করেছি, ব্র্যাকেটে চারটে টাইম ফ্রেম দিয়েছি। এই চারটে টাইম ফ্রেমে কিন্তু একমাত্র এই স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই হবে। একটা হচ্ছে এম মানে কি মান্থলি টাইম ফ্রেম, আমি শর্ট ফর্মে লিখেছি এম। ওকে, সেকেন্ড ডাবল মানে উইকলি টাইম ফ্রেম, ডি মানে ডে টাইম ফ্রেম, এবং 4 আওয়ার মানে 4 ঘন্টা টাইম ফ্রেম। তো এই চারটে টাইম ফ্রেমে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিতে ব্যবহার করব, এর বাইরে কিন্তু আমরা ব্যবহার করব না। ওকে, এই চারটে টাইম ফ্রেম কখন ব্যবহার করব? যখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস বলতে আমরা যখন দেখব যে ওভারঅল
যে মার্কেটের ডাইরেকশন সেটা আপ ট্রেন্ডে চলছে নাকি ডাউন ট্রেন্ডে চলছে। যখন এইটাকে আমরা অ্যানালাইসিস করব তখন এই মূলত 4টে টাইম ফ্রেমেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব, এর থেকে কিন্তু আমরা বাইরে অন্য কোনো টাইম ফ্রেম ইউজ করব না। ওকে, এটা কিন্তু সবসময় একটা নোটবুকে লিখে রাখবেন বা আপনারা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। এটা গেল কি, এটা গেল আমাদের অ্যানালাইসিস টাইম ফ্রেম। এবার সেকেন্ড কি, এন্ট্রি টাইম ফ্রেম। এবার দেখুন এন্ট্রিতেও কিন্তু ভাগ আছে, ডেলি মানে ডেলি টাইম ফ্রেম, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট। এবার এর মানেটা কি বুঝলাম না। দেখুন সাপোজ ধরুন একটা মার্কেট আছে বা মার্কেট দেখছি কি আমরা এরকম করে আপ ট্রেন্ডে যাচ্ছেন, তো যখন আপ ট্রেন্ডে যাচ্ছে তখন আমরা এটা কি দেখছি, 1 মান্থ বা মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখছি যে না মার্কেটটা উপরে যাচ্ছে, মানে মার্কেট বুলিশ। ওকে, যখন আমরা এন্ট্রি নিব তখন আমরা কোন টাইম ফ্রেম ইউজ করব, তখন আমরা ইউজ করব ডেলি টাইম ফ্রেম। সবসময় মনে রাখবেন যখনই আমরা মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব তার ক্ষেত্রে এন্ট্রি টাইম ফ্রেম হবে সবসময় ডেলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেম থেকে মানে একটু উপরে যাবে না, এবার একটু নিচেও আসবে না। ওকে, মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা কোনো মার্কেটকে অ্যানালাইসিস করি বা প্রেডিক্ট করি সেক্ষেত্রে এন্ট্রি টাইম ফ্রেম হবে ডেলি। যদি উইকলিতে আমরা অ্যানালাইসিস করি মার্কেটের ডাইরেকশন সেক্ষেত্রে এন্ট্রি টাইম ফ্রেমটা হবে 4 আওয়ার। যদি ডেলি টাইম ফ্রেমে কোনো মার্কেটকে আমরা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমাদের এন্ট্রি টাইম ফ্রেম হবে 1 আওয়ার। এবং যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটকে অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমাদের এন্ট্রি টাইম হবে 15 মিনিট। ওকে, এইটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট এই স্ট্র্যাটেজির বা এই কনসেপ্টের। এইটা কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে, কারণ আজকের সময়ে 90% লোক যেটা ভুল করছে এই স্ট্র্যাটেজিতে সেটা কি, সেটা হচ্ছে এই টাইম ফ্রেমেই সবাই ভুল করে। ওকে, তো যে যে টাইম ফ্রেম বলা হয়েছে আপনাদেরকে সেই টাইম ফ্রেমটাই কিন্তু এখানে একমাত্র ইউজ হবে, এর বাইরে কিন্তু অন্য টাইম ফ্রেম এখানে ইউজ হবে না, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটাই কিন্তু আমাদের মেন পার্ট, এটা কিন্তু আপনারা নোট করে লিখে রাখুন। এবার চলুন দেখা যাক যেটা আমাদের মেন, যেটা এর পরবর্তী যেটা পার্ট সেটা কি, সেটা হচ্ছে কি কিভাবে আমরা মানে এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করব কোনো চার্টে, ঠিক আছে। এইবার দেখুন আমি এখানে কি করেছি, দেখুন ভালো করে দেখুন। প্রথমত কি হয়েছে, এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে। সবসময় মাথায় রাখবেন যখনই একটা ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেলের হাই এবং লো এই দুই জায়গাতেই কিন্তু কি থাকে, স্টপ লস থাকে। দু জায়গাতেই কিন্তু স্টপ লস থাকে, মানে এক ক্যান্ডেল লাল হোক বা সবুজ, যখনই কোনো ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেল হাই এবং লোতে কিন্তু স্টপ লস থাকে। ওকে, তারপরে কি হলো, আরেকটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তার মানে কি এই ক্যান্ডেলের যে নিচে স্টপ লস ছিল সেটা হিট হয়ে গেল, হিট হয়ে নিচে ক্লোজিং দিল, তার মানে কি এখানে কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে মার্কেট চলছে। তো যখনই সেকেন্ড ক্যান্ডেল ফরমেশন হলো সেই ক্যান্ডেলের স্টপ লস হলো এই হাই এবং এই হাই কিন্তু এই লোতে কিন্তু থাকলো স্টপ লস, ঠিক আছে। এবার পড়তে পড়তে কি হলো, হঠাৎ করে পড়তে পড়তে ধরুন সাপোজ মার্কেট আসলো একটা ডিম্যান্ড জোন বলতে হয়তো এর আগে মার্কেট এইখান থেকে খুব ভালো একটা আমাদের র্যালি দেখিয়েছিল, আবার সেই জায়গাতে এসছে, তার মানে কি এটা একটা স্ট্রং ডিম্যান্ড জোন। তো মার্কেট যখন পড়তে পড়তে কোনো একটা ডিম্যান্ড জোনে আসবে এবং ডিম্যান্ড জোনে এসে যদি এইরকম টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে কি হবে, তাহলে বুঝতে হবে এখান থেকে মার্কেট একটা উপরের দিকে মোমেন্টাম দেখাতে পারে। কেন, ভালো করে বুঝবেন। মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে আসছিল, স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল ফরমেশন করছিল এবং ক্যান্ডেলের নিচে কিন্তু নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছিল। ওকে, এখানে কি করলো, মার্কেট একটা স্ট্রং ডিম্যান্ড জোনে আসলো, আসার পরে কি হলো, এর হাইয়ে স্টপ লস, লো স্টপ লস, মার্কেট এর লো তো ব্রেক করেছিল, নিচেও গেছিল, বাট ক্লোজিংটা দিয়েছে এই রেড ক্যান্ডেলের যে বডি সেই বডির উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। ওকে, তার মানে কি হবে, তার মানে বুঝতে হবে এই নিচে যে স্টপ লস ছিল সেটাকে সুইপ করেছেন।
এসএলটাকে কি করলো, এসএলটাকে সুইপ করলো। এবার আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে যে এসএল হিট আর এসএল সুইপের মধ্যে পার্থক্য কি। ওকে, এখানে কি হচ্ছে, এসএল সুইপ মানে যাকে আমরা বলি লিকুইডিটি সুইপ। দেখুন, যদি আমি আপনাদের এই লিকুইডিটি সুইপ বা এসএল সুইপের কথা এখন ডিসকাশন করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ওকে, তো এই লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি হান্ট যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু আমি আপনাদের নেক্সট ভিডিওতে ডিসকাশন করব, যদি আপনারা কমেন্টে বলেন তাহলে। ওকে, তো এখানে সিম্পল শুধু একটা জিনিস বুঝুন আপনারা, যে কি, যে হচ্ছে এখানে কি হচ্ছে, ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের যে ক্লোজিংটা আছে সেই ক্লোজিংয়ের উপরে নেক্সট গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। ওকে, তার মানে বুঝতে হবে কি, যে না, এখানে প্রথমে সেলাররা স্ট্রং ছিল, এইরকম যখনই এখানে ক্যান্ডেল ফরমেশন হলো তখন এখানে বায়াররা চলে আসলো। এবার এখান থেকে হাই প্রবাবিলিটি থাকে যে এখান থেকে আমাদের একটা আপ মুভ দেখাতে পারে। এবার কথা হচ্ছে, এখান থেকে যদি আপ মুভ দেখায় তাহলে কতটা যেতে পারে। ওকে, দেখুন, আমি কিন্তু এখানে জাস্ট আমরা বললাম যে এখান থেকে আপ মুভ আসতে পারে, বাট এখনো কিন্তু আমরা কনফার্মেশন হয়নি। কনফার্মেশনের জন্য কিন্তু আমরা আস্তে আস্তে বলবো। তো যখনই এরকম টাইপের একটা ক্যান্ডেল ফরমেশন হবে, বুলিশ হ্যামার, আর সবসময় রাখবেন যে অনেকে বলে কি যে ক্যান্ডেলের কালারটা রেড হলেও চলবে, বাট আমার মত অনুযায়ী যে যদি আপনারা, যেহেতু আপনারা প্রথম স্টেজ আছেন, তাহলে সবসময় কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হওয়ার অপেক্ষা করবেন। যদি গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, মানে অ্যাকুরেসিটা অনেকটা হাই হয়ে যায়। ঠিক আছে, তো যদি এরকম গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয় আর হ্যামার ক্যান্ডেল তৈরি হয় এরকম টাইপের, তাহলে বুঝতে হবে যে না, এখান থেকে মার্কেটে একটা আপ মুভ আসতে পারে। এবার কথা হচ্ছে, মার্কেটে যদি আপ মুভ আসে তাহলে কতটা যেতে পারেন। তাহলে আমরা কি দেখলাম, মার্কেট কি করলো, এই যে রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলের নিচে যে স্টপ লস ছিল সেটাকে হিট করলো, হিট করে কি করলো, তার স্টপ লসগুলোকে কালেক্ট করে লিকুইডিটি সুইপ করলো। তো যখনই মাথায় রাখবেন সবসময়, যে যখনই মার্কেট কোনো জায়গায় লিকুইডিটিকে সুইপ করে বা লিকুইডিটি বা আপনি এসএলটাকে হিট করার পরে মার্কেট করে নেক্সট যেটা এসএল থাকে সেখানে যাওয়ার চেষ্টা করেন। তো মার্কেট এখানকার লিকুইডিটি হিট করেছে বা স্টপ লস হিট করেছে, তো নেক্সট স্টপ লস কোথায় আছে, এই ক্যান্ডেলের হাই আছে স্টপ লস, তার মানে কি মার্কেট এখান থেকে আস্তে আস্তে এই ক্যান্ডেলের হাইয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে, এই ক্যান্ডেলের হাই থাকবে আমাদের টার্গেট। ওকে, আর একটা মনে রাখবেন সবসময়, যদি ক্যান্ডেলটা অনেকটা বড় হয়, ওকে, যদি ক্যান্ডেলের যে বডিটা আছে, ওকে, বা লেন্থটা আছে, মানে এটা হচ্ছে লেন্থ, যদি ক্যান্ডেলের লেন্থটা অনেকটা বড় হয়, মাঝে মধ্যে দেখবেন অনেক বড় বড় ক্যান্ডেল ফরমেশন হয়, যদি লেন্থটা অনেকটা বড় হয় তাহলে ক্যান্ডেলের যে 50% এরিয়া থাকবে সেটা থাকবে আমাদের ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে এই ক্যান্ডেলের হাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তো এটা আমরা দেখলাম কি, যে না, এরকম যদি ফরমেশন হয় তাহলে মার্কেট এখান থেকে বাউন্স আসতে পারে আগামী কিছু সময়ের মধ্যে। এবার আমরা কনফার্ম কখন হবো, দেখুন, কনফার্মের জন্য আমাদের কি করতে হবে, আস্তে আস্তে কি করবো আমরা, দেখুন নিচে আমি একটা চার্ট ড্র করেছি। এইবার তো প্রথমত দেখুন, এই যে আমি এটাতে কি করলাম, এখানে কিন্তু আমরা মার্কেটকে অ্যানালাইজ করলাম, অর্থাৎ এইখানে কিন্তু আমরা কিন্তু এন্ট্রি নিচ্ছি না, আমরা এখানে কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করছি। তো অ্যানালাইসিস করার সময় আমরা কি বলেছি, যে মান্থলি, উইকলি, ডেলি, 4 আওয়ার টাইম ফ্রেমে ইউজ করব। ওকে, তো এখানে আমরা অ্যানালাইসিস করলাম। এইবার কি হবে, যখন আমরা এখানে দেখলাম, ভাবুন এটা মান্থলিতে আমরা অ্যানালাইসিস করলাম, যখন আমরা এখানে অ্যানালাইসিস করব তারপরে আমরা কি করব, তারপরে এন্ট্রির জন্য আমরা যাব ছোট টাইম ফ্রেমে, এন্ট্রি এবং কনফার্মেশনের জন্য। ঠিক আছে, এন্ট্রি এবং কনফার্মেশনের জন্য কি করব, আমরা শিফট হব ছোট টাইম ফ্রেম। এবার ছোট টাইম ফ্রেমে কি বলেছেন, যদি আমরা মান্থলি দেখি তাহলে আমরা ডেলিতে যাব, যদি আমরা উইকলি দেখি তাহলে যাব 4 আওয়ারে, ডেলি দেখলে আওয়ারলি, 4 আওয়ার দেখলে 15 মিনিটস। ঠিক আছে, তো আমি কি করেছি, ধরুন আমি এটা মান্থলিতে এটা কি করেছি, ডিসকাস অ্যানালাইসিস করেছি। তো আমরা কোথায় যাব, আমরা যাব ডেলি টাইম ফ্রেমে। তো দেখুন, ডেলি টাইমে যখনই আমরা আসবো তখন আমরা কি দেখতে পাবো, দেখুন আমরা তখন দেখতে পাবো যে মার্কেট প্রথমে মার্কেট সেলিং হলো, আবার একটু বাইং হলো, আবার সেলিং হলো, আবার বাইং হলো, আবার সেলিং হলো, তার মানে কি
মার্কেট যে এই লোটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিচ্ছে, মানে কি মার্কেটে কিন্তু এরকম ডাউন ট্রেন্ড চলছে। আপনারা দেখবেন চার্টগুলো এরকমই কিন্তু অনেকটা দেখতে হবে। এবারে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না, অর্থাৎ যদি এরকম টাইপের ফরমেশন হয়, মানে শুধু লোয়ার লো বানায়, তাহলে কিন্তু আমরা কিন্তু কোনো রকম এন্ট্রি এখানে নেব না। যতই আমাদের মানে আগে যেটা বললাম আমি, মানে যদি আমাদের এরকম ফরমেশন তৈরিও হয়, আমরা কিন্তু ছোট টাইম ফ্রেমে এসে যদি দেখি যে না মার্কেট লোয়ার লো ফরমেশন করছে এরকম টাইপের, তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব কনফার্মেশনের জন্য। এবার কনফার্ম কীভাবে পাবো? যখনই মার্কেট কী করবে, প্রিভিয়াস যে সুইং হাই, যখন এই হাইটাকে ব্রেকআউট দিবে মার্কেট, ব্রেকআউট দিয়ে যখন উপরে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে উইথ বডি সহ, তখন কি হবে? তখন মার্কেটে হবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, যাকে বলে CHOCH, চক। ওকে, যাকে বলে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ পাতি বাংলা যাকে বলে কি যে ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে শিফট হয়, তখন তাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। কারণ দেখুন সিম্পল, মার্কেট প্রথমে লোয়ার লো করছিল, ফার্স্ট টাইম তার সুইং হাইকে ব্রেকআউট দিল, তার মানে কি প্রথমে সেলার স্ট্রং ছিল, এখন কোথাও না কোথাও বায়াররা স্ট্রং হচ্ছে। ঠিক আছে, তো মার্কেট যখনই তার প্রিভিয়াস সুইং হাইকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিবে উইথ বডি সহ, তখন আমরা এখানে কি হব? কনফার্মেশন হয়ে যাব যে না, এইবার হয়তো আগামী সময়ে মার্কেট একটা আপমুভ আমাদের দেখাতে পারে। ঠিক আছে, ওকে, এটাকে কি বলে? এটা করে চক, CHOCH। ওকে, আমি শর্ট নিলাম CH, চক। ওকে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এইবার যখন এরকম তৈরি হলো, তখন আমরা কী করবো? তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এই ব্রেকআউট এন্ট্রি নেব না, কারণ সঙ্গে সঙ্গে আমরা ব্রেকআউট এন্ট্রি নিই, তাহলে কিন্তু আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা ম্যাচ করবে না, হয়তো রিস্ক অনেকটা বড় হয়ে যাবে, রিওয়ার্ডটা অনেকটা ছোটো হয়ে যাবে। তখন কী করবো আমরা? তখন আমরা ওয়েট করব একটা অর্ডার ব্লকের জন্য। এবার দেখুন এখানে কি লেখা আছে, OB মানে কি অর্ডার ব্লক, আর এখানে আছে এন্ট্রি, তার মানে কি যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটে হবে এই স্ট্র্যাটেজি অনুযায়ী, তখন আমরা অপেক্ষা করব যতক্ষণ না প্রাইস কোনো অর্ডার ব্লক বা কোনো POI, মানে যাকে আমরা বলি পয়েন্ট অফ ইন্টারেস্টে আসছে, ততক্ষণ কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না। এবার দেখুন অর্ডার ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে কি বুঝেন? দেখুন এটাও কিন্তু একটা বড় একটা কনসেপ্ট, যদি এটাও কিন্তু আমি আপনাদের অবশ্যই ডিসকাশন করব, তবে কি আস্তে আস্তে করে আপনি আপনাদের ডিসকাশন করুন। এখন যদি আপনাদের বলতে থাকি যে অর্ডার ব্লক POI সম্বন্ধে, তাহলে কিন্তু সব কিন্তু মাথার উপরে চলে যাবে। ওকে, তো আমরা প্রথমে কি আস্তে আস্তে করে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স যাবো। ঠিক আছে, তো এখানে কি হলো? চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। এখানে কি আছে? OB মানে অর্ডার ব্লক আছে। এখানে কি করবো আমাদের? এখানে হবে আমাদের এন্ট্রি। যতক্ষণ না এই অর্ডার ব্লকে মার্কেট আসছে, ততক্ষণ কিন্তু আমরা এন্ট্রি নেব না। সাপোজ মার্কেট এখান থেকে ঘুরে গেল, আমরা কিন্তু ছেড়ে দেবো। যদি অর্ডার ব্লকে মার্কেট আসেন, এখানে হবে আমাদের এন্ট্রি। স্টপ লস থাকবে কোথায়? এই ক্যান্ডেল লো থাকবে আমাদের স্টপ লস, এবং টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে এই টাইম ফ্রেমে না, টার্গেট থাকবে আমাদের হায়ার টাইম ফ্রেমে। হায়ার বলতে যে টাইম ফ্রেমে কিন্তু আমরা অ্যানালাইসিস করি না, আমরা কি করেছি? মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেছি। আমরা কিন্তু এখানে টার্গেট বের করে নিয়েছি, আমরা জাস্ট এখানে কি করছি? এন্ট্রি নিচ্ছি। তার মানে আমরা ছোটো টাইম ফ্রেমে এন্ট্রি নিলাম, টার্গেট থাকলো আমাদের বড় টাইম ফ্রেমে। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে কি স্টপ লসটা অনেক ছোট হয়, টার্গেটটা কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে CRT ক্যান্ডেল রেঞ্জ থিওরির কিন্তু একটা মোস্ট একটা পপুলার কনসেপ্ট, যেটা কিন্তু খুব একটা ভালো কিন্তু ওয়ার্ক করে। ওকে, যেটা কিন্তু আপনারা যেটা ব্যাক টেস্টিং করে দেখতে পারেন যে কোনো মার্কেটে। এবার আমরা লাস্টে ডিসকাশন করবো যে কোন কোন মার্কেটে এটা ইউজ হয়। মানে এমন তো না যে কোন কোন মার্কেটে ইউজ হয়, অনেক সময় দেখবেন অনেক মার্কেটে অনেক স্ট্র্যাটেজি ইউজ হয় না বা কাজ করে না ঠিকঠাক করে। তো আমি লাস্টে বলবো যে কোন কোন মার্কেটে কিন্তু এটা ইউজ হয়। ওকে, তো এটা গেল কি? এটা গেল আমাদের বাইং এর ক্ষেত্রে, যে যদি আমরা কোনো কিছু বাইং করি তাহলে আমরা কি হবে? বাইং করব। তো এটা হচ্ছে সেটা কনসেপ্ট। এবার সেলিং হবে, দেখুন সেলিং হবে এর উল্টোটা। সেলিং কি হবে? প্রথমে বাইং হবে, বাইং হওয়ার পর একটা এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হবে, রেড তৈরি হলো। এটা আমরা কি করলাম? হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলাম যে না মার্কেটে এরকম একটা তৈরি হয়েছে, এখানে মার্কেট পড়তে পারে। টার্গেটও আমরা ফিক্স করলাম যে না এই গ্রিন ক্যান্ডেল যা যে আছেন, এই গ্রিন ক্যান্ডেলের 50% থাকবে আমাদের ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে ক্যান্ডেলের লো। ঠিক আছে, এখানে কি করলাম আমরা? এখানে কিন্তু আমরা অ্যানালাইসিস করলাম, টার্গেট সবমিট করলাম। ওকে, তারপর আমরা কোথায় যাব আমরা ছোট টাইম ফ্রেমে। আমি আপনাদের বলেছি যে কোন কোন টাইম ফ্রেম আমরা ইউজ করব কোন কোন টাইম ফ্রেমের জন্য। তো যখনই আসবে তখন কি হয় মার্কেট? দেখুন ছোট টাইম ফ্রেমে আসলাম, ছোট টাইম ফ্রেমে কি হলো?
মার্কেট এখানে হায়ার হাই বানাচ্ছে, আমরা কি করব, হায়ার হাই বানালে আমরা এখানে পজিশন ক্রিয়েট করব না। কখন ক্রিয়েট করব, যখন এই লোটাকে মার্কেট ব্রেক করে, যখন মার্কেট এই লোটা ব্রেক করলো তার মানে কি আমরা কনফার্ম হয়ে গেলাম যে না মার্কেট এবার এখান থেকে আগামী সময়ে একটা ফলিং দেখাতে পারে। ওকে, তো আমরা কি করলাম, কনফার্ম হয়ে গেলাম, কিন্তু আমাদের এন্ট্রি হবে কোথায়, অর্ডার ব্লকে এন্ট্রি হবে। এই অর্ডার ব্লকে আসলো, আমরা এখানে পজিশন ক্রিয়েট করলাম, স্টপ লস থাকলো এই লো, সরি এই হাই আপনাদের স্টপ লস থাকলো, টার্গেট থাকলো আমাদের হায়ার টাইম ফ্রেম। এক্ষেত্রে কি হয়, আমাদের টার্গেট অনেক বড় হয়, স্টপ লসটা অনেক ছোট হয়। ওকে, তো খুবই কিন্তু একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি এবং খুব কিন্তু একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি বা কনসেপ্ট। তো আপনারা চাইলে এটাকে দেখতে পারেন, খুব ভালো কিন্তু এটা ওয়ার্ক করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা ফলো করতে হয়। এবারে আমরা লাস্টে দেখবো যে কোন কোন মার্কেটে এটা ইউজ হয়, মানে ওয়ার্ক করেন। দেখুন, হুইচ মার্কেট ওয়ার্ক দিস স্ট্র্যাটেজি, ফার্স্ট ক্রিপ্টো, সেকেন্ড ফরেক্স, থার্ড স্টকস অ্যান্ড ফোর্থ অল ইন্ডেক্স। অর্থাৎ তার মানে কি সব মার্কেটে কিন্তু এটা কাজ করে। অল ইন্ডেক্স মানে, এবার অল ইন্ডেক্স মানে যেমন নিফটি আছে, ব্যাংক নিফটি আছে, স্মল ক্যাপ ইন্ডেক্স আছে, বা আদার্স ইউএস মার্কেট আছে, চায়না মার্কেট আছে, ইন্ডেক্স যেগুলো আছে মোট কথা। ওকে, সব মার্কেটে কিন্তু এটা ইউজ হয়। শুধু আপনাদের একটা মনে রাখতে হবে কি, যে যে রুলগুলো আমি আপনাদের বললাম সেই রুলগুলো কিন্তু আপনাদের প্রপারলি মেনে চলতে হবে। যদি রুল আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এটা একটা ভালো কিন্তু প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনাদের জন্য হতে পারে। বাট আপনাদের কোনো রুল ফলো না করেন বা একটা রুল যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি কাজ করবে না। ওকে, আর এটা কিন্তু কোনোরকম মানে আমাদের রিটেল ট্রেডারের কোনো কিন্তু স্ট্র্যাটেজি না, আপনারা দেখলেনই। কারণ আমরা রিটেল ট্রেডার কী করি, আমরা ইন্ডিকেটার লাগাই, মুভ, তারপরে এমএসডি লাগাই, আরএসআই লাগাই, বিভিন্ন তারপরে আপনার মুভিং অ্যাভারেজ লাগাই। বাট এখানে কিছু এখানে কি ইউজ করেছে কিছু আমরা, না, জাস্ট ক্যান্ডেলকে দেখে আমরা ইউজ করছি। তো এটা কিন্তু বড় বড় যারা বিগ প্লেয়ার আছে মার্কেটে, ইনস্টিটিউশনরা, তারা কিন্তু মূলত এটাকে ইউজ করে। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা মতলব এই স্ট্র্যাটেজি সম্বন্ধে যদি কোথাও কোনো ডাউট থাকে যে না আমি এখানে বুঝতে পারিনি, অবশ্যই আপনারা কমেন্টে বলুন, আমি অবশ্যই আপনাদের দরকার হলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর এর পরের আপনারা কোন টপিক সম্বন্ধে জানতে চান বা নেক্সট টপিকে আমি আপনাদের লিকুইডিটি সুইপ বা অর্ডার ব্লক সম্বন্ধে ডিসকাশন করবো কিনা, এটা যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই আপনাদের এটার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।